শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচনের বিষয়কে সামনে নিয়ে এসেছে, কিন্তু তার সরকারের কার্যক্রম বিগত কয়েক মাস ধরে তাকে বিতর্কিত করে তুলেছে এবং আমি মনে করি সেই কারণেই বিদেশের রাষ্ট্রপ্রধানরাও তাকে সেই গুরুত্বের জায়গাটায় আর রাখতে পারছেন না। জনগণের সরকার না আসা পর্যন্ত আমরা মনে করি যে জন আকাঙ্ক্ষা কখনো বাস্তবায়িত হইতে পারবে না। আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট 16 বছর শাসন করে গিয়েছে, আর এখনকার মধ্যে পার্থক্য কোনো কিছুই থাকবে না। একটা প্রধান রাজনৈতিক দলের সাথে বা অনেকগুলো রাজনৈতিক দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বিপরীতমুখী অবস্থান তৈরি হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমরা জানি যে উনি এপ্রিলে সামনের 2026 সালের এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য সময় হিসেবে দিন ঘোষণা করেছেন, যেটাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাগত জানায়নি। এবং আমরা এর আগেও দেখেছিলাম যে তিনি যখন জাপানে সফররত ছিলেন তখন তিনি বলেছেন যে শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচনের বিষয়কে সামনে নিয়ে এসেছে এবং শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তো যেটাকে আমি মনে করি যে এটা একটা ভুল তথ্য, অপতথ্য এবং বাংলাদেশকে ভুলভাবে রিপ্রেজেন্ট করেছে বিদেশের মাটিতে। এবং রিসেন্টলি তিনি যেই ইন্টারভিউ দিয়েছেন সেখানে আমরা দেখেছি তিনি বাংলাদেশের জনগণের ভোট দেওয়ার সামর্থ্যকেও প্রশ্নবিদ্ধ করেছেন। তো যেটা আমি মনে করি যে বাংলাদেশের জনগণকে ভুলভাবে রিপ্রেজেন্ট করছে বিদেশের মাটিতে। তো এই সব কারণ মিলিয়েই আমি মনে করি যে বাংলাদেশের জনগণের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে অকুণ্ঠ সমর্থন, সেটাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার সেটা জনগণের সাথে সম্পৃক্ত হতে পারছে না বা এই জায়গায় ব্যর্থ হচ্ছে। তো সেই জায়গায় এমনিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে খুবই অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী একজন মানুষ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার সরকারের কার্যক্রম বিগত কয়েক মাস ধরে তাকে বিতর্কিত করে তুলেছে এবং আমি মনে করি সেই কারণেই বিদেশের রাষ্ট্রপ্রধানরাও তাকে সেই গুরুত্বের জায়গাটায় আর রাখতে পারছেন না। কোনো বিদেশি সফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কোনো অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে তিনি সাক্ষাতে ব্যর্থ হন আদৌ, তাহলে আমি মনে করব যে তার রাষ্ট্রীয় সফর, যেটাকে আমরা রাষ্ট্রীয় সফর বলতে পারি, সেটা ব্যর্থ হয়েছে। 24-এ যেই জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থান পরবর্তী সময়েও অর্থ পাচার হয়েছে, সেগুলো নিয়েও আমাদের তীব্র সমালোচনার জায়গা রয়েছে। একই সাথে বিগত আমলগুলোতে তো যেই ঢালাও পরিমাণ অর্থ পাচার এবং একই সাথে যেরকম আর কি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফ্যাসিস্ট শেখ হাসিনা তাদের যেই শাসন চালিয়েছে, সেই শাসনের মধ্য দিয়ে আর কি আমরা বুঝতে পারি যে একই রকম রূপরেখা এখনও একইভাবে আমাদের এই রাষ্ট্রে বহাল রয়েছে। আর সব থেকে দুঃখজনক হলেও সত্য যে আমাদের ডিপ স্টেট কীভাবে চলতেছে সেটা শুধুমাত্র আসল কথা এই তথাকথিত যারা মুরব্বীরা রয়েছে তারাই আর কি বলতে পারবে, কিন্তু জনগণের ম্যান্ডেট ছাড়া কখনোই আসল কথা একটা মানুষ এখন ভালো রয়েছে কিনা সেই বিষয়টা আমাদের যাচাই বাছাই করতে হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে যে সাক্ষাৎকার তিনি পাননি, সেটার জন্য অবশ্যই ইউনূস সরকার এবং ইন্টারিয়াম সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই সাথে বাংলাদেশের মানুষের যেই চাহিদা রয়েছে কিংবা যেই ধরনের আসল কথা মৌলিক আকাঙ্ক্ষা রয়েছে, আমরা নিয়মিত দেখতে পাচ্ছি যে মপতন্ত্রের মাধ্যমে একই সাথে পাহাড় থেকে শুরু করে সমতলে যে যার মতো যেভাবে চাচ্ছে তার নিজের কর্তৃত্ব চালানোর চেষ্টা করছে। এই কর্তৃত্বর ফলস্বরূপই আজকে আমার কাছে মনে হয় যে ইউনূস সরকার কিংবা ইন্টারিয়াম সরকারকে তারা সেই গ্রহণযোগ্যতার জায়গা থেকে আসল কথা মূল্যায়ন করছে না। সেই জায়গা থেকে আমি বলতে চাই দ্রুততম সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করা সহ একই সাথে বাংলাদেশের নামক রাষ্ট্রের যেই মৌলিক আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেই আকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়ন করা অতি জরুরিভাবে আর কি এখন ইউনূস সরকারের কিংবা ইন্টারিয়াম সরকারের মার্জনীয় হয়ে দাঁড়িয়েছে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যে ডিপ স্টেটের যেই পলিটিক্সটা বাংলাদেশে এখন চলছে, সেই ডিপ স্টেট মানুষকে বাদ রেখে, সাধারণ আমজনতাকে বাদ রেখে যেভাবে তাদের যেই দরিদরবারগুলো চালাচ্ছে তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য, সেই স্বার্থ হাসিলের পায়তারা আসল কথা কতদিন চলতে পারে কিংবা কতদিন এভাবে আসল কথা একটা বাংলাদেশ নামক রাষ্ট্রে জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে আমরা বন্দর ব্যবস্থা দেখতেছি, আমরা করিডোরের অবস্থা দেখতেছি, আমরা বিভিন্ন সময় আর কি ভারত থেকে শুরু করে চীন এবং যুক্তরাষ্ট্রের আমরা অনেক রকমের কূটনীতিক যারা এই বাংলাদেশে সফর করে যাচ্ছেন আমরা জানতে পারতেছি মিডিয়ার মাধ্যমে। কিন্তু
আমরা আসল কথা কেন তারা আসতেছে, কিংবা তাদের আসল কথা এই রাষ্ট্র নিয়ে, বাংলাদেশ নিয়ে আসল কথা বিভাজনের কোনো রকমের কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, সেই বিষয়টা আমরা এখনও পরিষ্কার না। জনগণের সরকার না আসা পর্যন্ত আমরা মনে করি যে জন আকাঙ্ক্ষা কখনো বাস্তবায়িত হইতে পারবে না। যতই যেভাবেই বলুক না কেন যে 5 বছর ক্ষমতায়ন চাই, 10 বছর ক্ষমতায়ন চাই, কিন্তু এইভাবে আসল কথা জনগণের আকাঙ্ক্ষাকে রুদ্ধ করে কখনোই এইভাবে একটা সরকার চলতে পারে না। যে জবাবদিহিতামূলক যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা যদি আমরা এখনও নিশ্চিত না করতে পারি, তাহলে আওয়ামী লীগের যেই ফ্যাসিস্ট 16 বছর শাসন করে গিয়েছে আর এখনকার মধ্যে পার্থক্য কোনো কিছুই থাকবে না। সেই জায়গা থেকে জবাবদিহিতামূলক সরকারের আশাবাদ ব্যক্ত করছি আমরা। একই সাথে ইন্টারিয়ম সরকারকে কার সাথে বৈঠক করবে না করবে এই বিষয়গুলো একদম খোলামেলাভাবে মিডিয়ার সামনে নিজের জাস্টিফিকেশন দাঁড় করিয়ে তারপরে বৈঠকে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। গভর্নমেন্টের পক্ষ থেকে যে দাবি নিয়ে সেখানে যাওয়া হয়েছে, আমি মনে করি এটা শুধুমাত্র সরকারের যে দাবি না, এটা আমরা যারা বাংলাদেশকে 24-এর গণ অভ্যুত্থানকে 71-এর চেতনাকে আমরা যারা বিশ্বাস করি এবং মনে প্রাণে যারা ধারণ করি, আমি মনে করি এটা আমাদেরও চাওয়া। এখন তাদের সেখানে যাওয়ার পর সেখানে প্রধানমন্ত্রীর দেখা করতে না চাওয়ার অজুহাত, এটা আসলে আমি মনে করি এটা একটা কূটনীতিক একটা চাল হইতে পারে। যেহেতু সেখানে আমরা জানি সেখানে ইউরোপ কান্ট্রিতে, যুক্তরাজ্য কিংবা লন্ডনের মতো জায়গায় সেখানে আমরা জানি আওয়ামী লীগের তারা যারা নেতাকর্মী অভ্যুত্থানের আগে যেমন সেখানে তাদের অবস্থান ছিল, এবং অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের 24-এর গণ অভ্যুত্থানের পরেই সেখানে তারা অনেকে পালিয়ে সেখানে আশ্রয় নিয়েছে। আমি মনে করি এটা তাদের আওয়ামী লীগের সাথে কিংবা তাদের যে একটা রাজনৈতিক যে একটা বোঝাপড়া কিংবা তাদের কূটনৈতিক অঙ্ক হিসেবে, যেহেতু দীর্ঘ বছর আওয়ামী লীগ এখানে 15 বছর যাবৎ ক্ষমতায় ছিল, সার ক্ষমতার তাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গা থেকে আমি মনে করি সেটা তারা খুবই কৌশলে এড়িয়ে যাচ্ছে। আমি এটা মনে করি।